বন্ধুরা, ভিডিওটা শুরু করার আগে তোমাদেরকে বলি, আমাদের রহস্য বাংলা চ্যানেলটা হ্যাক হয়ে গেছে এবং ইউটিউব থেকে উড়িয়ে দেওয়া হয়েছে। সেই জন্য জানি না চ্যানেলটা পাবো কিনা, তবে আমাদের মনে হয় তোমাদের সাপোর্ট থাকলে এই চ্যানেলটাকেও আমরা অবশ্যই রহস্য বাংলার পর্যায়ে নিয়ে যেতে পারবো। সেই জন্য প্লিজ একটু সাপোর্ট করো। এতদিন ধরে কষ্ট করে গড়ে তোলা পরিবারটাকে এভাবে হারিয়ে যেতে দিও না, প্লিজ একটু সাপোর্ট করো। রাশিয়া এবং অস্ট্রেলিয়া থেকে বাংলাদেশের জন্য একটা যথেষ্ট খারাপ খবর এসছে। বাংলাদেশের বিরুদ্ধে রাশিয়া এবং অস্ট্রেলিয়া একটা অনেক বড় অ্যাকশন নিয়েছে। এই অ্যাকশন এমন সময়ে নেওয়া হয়েছে যখন বাংলাদেশের অর্থ ব্যবস্থা দ্রুত গতিতে নিচে নামছে। রাশিয়া তো কাঙাল হওয়া বাংলাদেশের হাত কেটে দিয়েছে, আর অন্যদিকে অস্ট্রেলিয়া বাংলাদেশের পা ভেঙে দিয়েছে। তো সম্পূর্ণ বিষয়টা জানতে ভিডিওর শেষ অবধি অবশ্যই থাকতে হবে। শুরুটা রাশিয়া এবং একটা উদাহরণ দিয়ে করা যাক। মনে করুন আপনি আপনার বন্ধুকে কিছু টাকা ধার দিয়েছেন, এই টাকা দিয়ে বন্ধুর কাজও হয়ে যায়, কিন্তু যেই দিন আপনার বন্ধুর চাকরিটা চলে যায় সেই দিন থেকেই আপনি নিজের টাকা ফেরত চাইতে শুরু করে দেন। এখন রাশিয়া এবং বাংলাদেশের মধ্যে এমনটাই হয়েছে। রাশিয়া বাংলাদেশকে ঋণ দেওয়া বিলিয়নস অফ ডলার লোনের ওপর দ্রুত ইন্টারেস্ট পরিশোধ করার কথা বলেছে। এই ইন্টারেস্ট কোনো ছোটখাটো নয়, বরং 630 মিলিয়ন ডলারের। যতদিন পর্যন্ত শেখ হাসিনা সরকারে ছিলেন ততদিন পর্যন্ত রাশিয়াও চুপ ছিল, কিন্তু যখনই বাংলাদেশে আমেরিকার পেয়াদা মোহাম্মদ ইউনূসের সরকার গঠন করা হয়েছে তখন থেকেই রাশিয়া নিজের টাকা ফেরত চাওয়া শুরু করে দিয়েছে। তো আপনাদের বলে রাখি, বাংলাদেশকে রাশিয়া এই লোন দেশের প্রথম নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্ট তৈরি করার জন্য দিয়েছিল। রাশিয়া 2015 সালে বাংলাদেশকে 11 বিলিয়ন ডলার দিয়েছিল। বাংলাদেশ এই টাকার ব্যবহার দেশের প্রথম নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্ট তৈরিতে করেছিল। কিন্তু মজার বিষয় হলো, বাংলাদেশের এই নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্ট ভারত এবং রাশিয়া মিলে তৈরি করেছে। এই প্ল্যান্টের নাম রূপপুর নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্ট। শেখ হাসিনার ক্ষমতা পরিবর্তনের কিছু সময় আগেই রাশিয়া এই পাওয়ার প্ল্যান্টের জন্য ইউরেনিয়ামের প্রথম ক্ষেপও পাঠিয়ে দিয়েছিল। কিন্তু এখন তো বাংলাদেশে মোহাম্মদ ইউনূস রয়েছে, এই জন্য রাশিয়া মোহাম্মদ ইউনূসের সরকারকে বলেছে, আপনারা যে ঋণ চেয়েছেন তার উপর ইন্টারেস্ট 15 সেপ্টেম্বরের আগেই পরিশোধ করে দেবেন। তো এক্সপার্টদের কথা হলো, যদি শেখ হাসিনা প্রধানমন্ত্রী থাকতেন তাহলে রাশিয়া এমনটা করতো না। কিন্তু মোহাম্মদ ইউনূস ক্ষমতায় আসতে না আসতেই দেশের নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্ট ফেসে গেছে। যদিও এইবার আসা যাক অস্ট্রেলিয়ার দিকে, তো এখন অস্ট্রেলিয়াও বাংলাদেশে পা ভেঙে দিয়েছে। অস্ট্রেলিয়ার একজন বড় মন্ত্রী ক্রিস গোবিন বাংলাদেশে হিন্দু এবং অন্যান্য সংখ্যালঘুদের ওপর হওয়া অত্যাচারকে নিয়ে বাংলাদেশের মান সম্মান পুরো উড়িয়ে দিয়েছে। ক্রিস গোবিন সংসদে দাঁড়িয়ে বলেছেন, বাংলাদেশে 725 ঘর এবং দোকানের ক্ষয়ক্ষতি করা হয়েছে, দোকান ঘরগুলোয় লুটপাট চলেছে, আর অন্যদিকে 58টা ঘর এবং দোকানে আগুন লাগিয়ে দেওয়া হয়েছে। এছাড়াও ক্রিস গোবিন বলেছেন 17টা পূজা স্থলেরও ক্ষয়ক্ষতি করা হয়েছে, 31টা পূজার স্থলে লুটপাট চলেছে। বাংলাদেশের এর থেকে আর বড় অপমান হতে পারে না। তো চলুন এবার আপনাদের ক্রিস গোবিনের বক্তব্য শোনাই। Religious and ethnic minorities in Bangladesh, Hindus, Christians and others. 725 homes and businesses damaged, 724 homes and businesses looted, 58 homes and businesses set on fire, 17 places of worship damaged, 21 places of worship looted. দেশ পরিবর্তন হয়ে যায়, মঞ্চ পরিবর্তন হয়ে যায়, সামনে থাকা রিপোর্টারও পরিবর্তন হয়ে যায়, কিন্তু পরিবর্তন হয় না ভারতের বিদেশ মন্ত্রী জয়শঙ্কর স্যারের বোল্ড রীতিনীতি। জয়শঙ্কর স্যার না কেবল চীন বরং ওয়েস্টার্ন দেশে গিয়ে তাদের এই পলিসিকে একেবারে গুড়িয়ে দেওয়ার জন্য পরিচিত, এবং তার রীতিনীতি ভারতের পলিসিকে অ্যাটাকিং এবং অ্যাগ্রেসিভ করে তুলেছে, যেটা ভারতের অতি প্রয়োজন ছিল। কারণ যদি বিশ্ব উথাল পাথালের মধ্যে ভারতকে অ্যাগ্রেসিভ এবং বোল্ড রীতিনীতিতে ডিফেন্ড করতে আমাদের কাছে যদি এমন বিদেশ মন্ত্রী না থাকে, তাহলে এই সমস্ত দেশ ভারতকে ফর গ্র্যান্টেড নেওয়া শুরু করে দেবে। এর ওপর জয়শঙ্কর স্যার দুদিনের জন্য অফিসিয়াল ভিজিটে জার্মানিতে গিয়েছিলেন। গতকাল জার্মানির বিদেশ মন্ত্রী এনালিনা ব্যাবারের সাথে সাক্ষাৎ করেন। দুই দেশের ফরেন মিনিস্টার প্রথমে বাইল্যাটারাল মিটিং করেন, আর মিটিং এর পর দুই মিনিস্টার মিডিয়াকে জয়েন্ট স্টেটমেন্ট দেওয়ার জন্য এসেছিলেন। সেই সময় জয়শঙ্কর স্যার আবারও একবার ইউরোপে জার্নালিস্ট এবং মিডিয়া পার্সনকে বোল্ড পার্সোনালিটিতে জবাব দিয়েছিলেন। সেখানে তিনি ভারতের ক্ষমতা সম্পর্কে বলেছেন, আর তার অপরদিকে এনালিনা ব্যাবার জয়শঙ্কর স্যারের পার্সোনালিটিকে দেখতেই থাকেন। যেহেতু
এখানে ভারত ছিল, তাই তার বন্ধু রাষ্ট্রের ওপর প্রশ্ন করা তো আবশ্যিক ছিল। রাশিয়ার ওপর জবাব দিয়ে জয়শঙ্কর স্যার বলেছেন যে যখনই ইউক্রেন ওয়ারের ওপর কোনো সামিট হয়, রাশিয়াকে ইনভাইট করা প্রয়োজন হয়ে পড়ে, নয়তো সেই চর্চা কখনো এগোয় না। এরপর জয়শঙ্কর স্যারকে জিজ্ঞাসা করা হয়, বাংলাদেশের অন্তর্বর্তী সরকার বলেছে যে তারা শেখ হাসিনাকে গ্রেপ্তার করে ভারত থেকে বাংলাদেশে পুনরায় ফিরিয়ে দেওয়ার ডিমান্ড করবে। এ জবাবে জয়শঙ্কর স্যার বলেছেন, ভারতে জানা রয়েছে বাংলাদেশের সরকার পরিবর্তন হয়ে গেছে, আর ভারত সবসময়ই সেই সরকারের সাথে ডিল করে যে সেই সময় এবং সেই দিন ক্ষমতায় মজুদ থাকে। ভারত ডিপ্লোম্যাটিক চ্যানেলের মাধ্যমে বাংলাদেশের সরকারের সাথে কথাবার্তা বলছে নাকি প্রেস মিডিয়াতে কি খবর আসছে তার উপর ভিত্তি করে। তার পরবর্তীতে জার্মানির মিডিয়া হাউসকে জয়শঙ্কর স্যার বলেছেন, গত 10 বছরে ভারত সম্পূর্ণভাবে পরিবর্তন হয়ে গেছে। আমরা অলমোস্ট $4 ট্রিলিয়ন ইকোনমি হয়ে গেছি, তাও আবার 8% গ্রোথ রেটের সাথে। আমরা ভারতে প্রত্যেক বছর 8টা নতুন এয়ারপোর্ট তৈরি করেছি, 1টা থেকে 2টো মেট্রো ভারতে প্রত্যেক বছর তৈরি হচ্ছে, 20 কিলোমিটার রোড হাইওয়ে এবং 12 কিলোমিটার রেলওয়ে ট্র্যাক ভারতে প্রতিদিন নির্মিত হচ্ছে। আর ভারত সম্পূর্ণ বিশ্বের মধ্যে সবচেয়ে ডিজিটাল ফিনান্সিয়াল ট্রানজাকশন করা দেশ হয়ে গেছে। $13 বিলিয়ন ডিজিটাল ট্রানজাকশন প্রত্যেক মাসে ভারতে হয়ে থাকে এবং 117 ইউনিকর্নের সাথে ভারত তৃতীয় সবচেয়ে বড় স্টার্টআপ ইকোসিস্টেম রয়েছে। ভারত চাঁদ এবং মঙ্গলে ল্যান্ড করেছে। এছাড়াও ভারতের 43,000 স্টুডেন্ট জার্মানিতে আজ পড়ছে। গত 5 বছরে জার্মানিতে ভারতীয় স্টুডেন্টের সংখ্যা দ্বিগুণ হয়ে গেছে। জয়শঙ্কর স্যার জার্মানির নিউজ চ্যানেলকে বলেছে, ভারত এখন সেই পুরনো ভারত নেই, ভারত দ্রুত গতিতে অগ্রসর হচ্ছে এবং বৈদেশিক স্তরে এদের হারানো স্থান অর্জন করছে। সম্পূর্ণ বিশ্বকে ভারতকে নিয়ে চিন্তাধারা পরিবর্তন করতে হবে। যে জিডিপির গ্রোথ রেট আজকের সময়ে ভারতের রয়েছে, তাকে বিশ্বের কোনো মেজর ইকোনমি এখনো পর্যন্ত ম্যাচ করতে পারেনি। জয়শঙ্কর স্যার এটাও বলেছেন, জার্মানিকে ভারতের সাথে ডিফেন্স কোঅপারেশনকে বৃদ্ধি করার বিষয়ে চিন্তাভাবনা করা উচিত, স্পেশালি যখন ভারতের প্রাইভেট ডিফেন্স সেক্টর দ্রুত গতিতে অগ্রসর হচ্ছে। জার্মানিকে নিজেদের এক্সপোর্ট কন্ট্রোলের ওপর পুনরায় বিচার করা উচিত। এছাড়াও খবর বেরিয়ে আসছে যে ইউএন জেনারেল অ্যাসেম্বলিতে এইবার নরেন্দ্র মোদীর স্পিচ হবে না, ভারতের পক্ষ থেকে জয়শঙ্কর স্যারের সম্বোধন হবে। প্রধানমন্ত্রী মোদী শুধুমাত্র আমেরিকাতে গিয়ে হোয়াইট হাউস সামিটকে অ্যাটেন্ড করবে। ইউনাইটেড নেশন দ্বারা অর্গানাইজ করা সামিট অব দ্য ফিউচারে সম্বোধন করবে। এই সমস্ত চেঞ্জেস শেষ মুহূর্তে করা হয়েছে, আর ভারত সরকার ইউনাইটেড নেশনকে এই বিষয়ে ইনফরমেশন দিয়ে দিয়েছে। ইউনাইটেড নেশন জেনারেল অ্যাসেম্বলিতে সবার প্রথমে সব দেশের প্রেসিডেন্ট এবং প্রাইম মিনিস্টার স্পিচ দিয়ে থাকে এবং তারপর ফরেন মিনিস্টারের নাম আসে। এই জন্য প্রধানমন্ত্রী মোদী প্রথমে 26শে সেপ্টেম্বর স্পিচ দেবেন এবং 28শে সেপ্টেম্বর জয়শঙ্কর স্যার ইউএন জেনারেল অ্যাসেম্বলিকে কি স্পিচ দেন সেটাও কভার করব। চোখ রাখবেন রহস্য বাংলার পর্দায়।